আসতে পারি স্যার? নমস্কার স্যার, আমি 2010 সালে গ্র্যাজুয়েশন পাশ করেছি, 2011-13-তে এমএ পাশ করেছি এবং 2018-20-তে আমি বিএড ডিগ্রি কমপ্লিট করেছি। আচ্ছা, মাস্টার্স কোন জায়গা থেকে? মাস্টার্স করেছি আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে স্যার। আর বিএড? বিএড করেছি আমি WBUPTTA ইউনিভার্সিটির আন্ডারে এম হোসেন টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে। আর স্পেশাল পেপার? আমার স্পেশাল পেপার বলতে পলিটিক্যাল সায়েন্সই ছিল। পলিটিক্যাল সায়েন্সের স্পেশালাইজেশন কোন জায়গায়? ইন্টারন্যাশনাল রিলেশন। আচ্ছা, আজকে পড়াবেন কোন জায়গায়, কোন অংশ পড়াবেন? আমি আজকে মেনলি পড়াবো ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আচ্ছা, বেশ, ঠিক আছে। আগে পড়ো। আজকের পাঠ ভারতের রাষ্ট্রপতি। তো ভারতের রাষ্ট্রপতি এই পদটি মেনলি নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে এবং এটি মেনলি সংসদীয় শাসন ব্যবস্থার একটি অন্যতম প্রধান অঙ্গ। এই সংসদীয় শাসন ব্যবস্থায় মূলত দুই ধরনের শাসক প্রধান দেখা যায়, একজন নামসর্বস্ব শাসক প্রধান এবং একজন প্রকৃত শাসক প্রধান। তো ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন একজন নামসর্বস্ব শাসক প্রধান। তিনি শাসন বিভাগের সর্বোচ্চ পদে আসীন থাকা সত্ত্বেও তিনি কিন্তু প্রকৃত ক্ষমতা ভোগ করেন না। প্রকৃত ক্ষমতা ভোগ করে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। তো এই ভারতের রাষ্ট্রপতির পদটি কথা বলা হয়েছে 53 নম্বর ধারাতে। 53 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতবর্ষে একজন সর্বোচ্চ শাসক প্রধান তথা রাষ্ট্রপতি থাকবেন। রাষ্ট্রপতি নিজে অথবা তার অধস্থান কর্মচারীদের দিয়ে সমগ্র দেশের শাসন কাঠামো পরিচালনা করে থাকেন। এই ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে 54 এবং 55 নম্বর ধারাতে। মেনলি ভারতের রাষ্ট্রপতির কে হবেন তার জন্য বেশ কতগুলো যোগ্যতা থাকা দরকার। এই যোগ্যতাগুলোর কথা বলা হয়েছে। যোগ্যতাগুলো কি কি সেগুলো আমরা একবার দেখে নিই। 1 নম্বর, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, তাকে অন্তত 35 বছর বয়স হতে হবে। 3 নম্বর, লোকসভা অথবা রাজ্যসভায় নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর, তিনি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না। ইমপিচমেন্ট পদ্ধতি নিয়ে কিছু একটু বলো। হ্যাঁ, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিটি 61 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি সংবিধান ভঙ্গ করে থাকে অথবা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে 56 নম্বর ধারা অনুসারে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া আনা যেতে পারে ভারতের লোকসভা অথবা রাজ্যসভার যে কোনো কক্ষে 1/4 সমর্থনে, এবং সেটি যদি 2/3 সমর্থনে সেই বিলটি পাশ হয়ে যায় তাহলে 61 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে কিন্তু ইমপিচমেন্ট করা যায়। আচ্ছা, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি নিশ্চয়ই জানো। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে এমএলএ একটা ভোট আমরা নির্ণয় করি, এমএলএ ভোটের মান আমরা নির্ণয় করি। জি স্যার। সেটা আমরা কিভাবে নির্ণয় করি? 55 নম্বর ধারা। এই 55 নম্বর ধারায় মোট
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে মোট 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে এমপিদের আচ্ছা, প্রথম পর্যায়ে এমপিদের প্রথম পর্যায়ে একজন এমপির ভোট মূল্য নির্ধারণ করা হয়, দ্বিতীয় পর্যায়ে একজন এমএলএর ভোট মূল্য নির্ধারণ করা হয় এবং ঠিক তৃতীয় তো পর্যায়ে এটা? রাষ্ট্রপতি। জি স্যার, আমার যতটুকু মনে হচ্ছে যে এমপিদের। MP আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি যে এমএলএ শুধুটা বলতে, শুধু এমএলএ আচ্ছা। অত বলতে হবে। জি স্যার, আমি তাহলে এখন দেখাচ্ছি একজন এমএলএর ভোট মূল্য কিভাবে নির্ধারিত হয়। সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে একজন এমএলএর ভোট মূল্য কিভাবে নির্ধারিত হয় তা আমরা জানব যে সেই রাজ্যের সর্বশেষ জনগণনা অনুসারে মোট ভোট সংখ্যাকে প্রথমে সেই রাজ্যের নির্বাচিত বিধানসভার মোট সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তারপরে সেই ভাগফলকে আবার 1000 দিয়ে ভাগ করতে হয়। অবশেষে ভাগফল যদি 500 বা তার অধিক থেকে যায় তাহলে ভাগশেষের সঙ্গে আরও 1 যোগ করতে হয়। পদ্ধতিটি ঠিক এরকম। সাপোজ আমরা ধরে নিচ্ছি যে WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এর জনসংখ্যা প্রায় 10 কোটি। আমরা হিসাবের সুবিধার্থে একটা ধরে নিলাম। এটাকে প্রথমে আমাদের রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করতে হবে। সেই ভাগফলকে আবার কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। এক্ষেত্রেও ভাগশেষ যদি 500 বা তার অধিক থেকে যায় ভাগশেষ, তাহলে ভাগ ফলের সঙ্গে আরও 1 কিন্তু যোগ করতে হয়। এইভাবে একজন এমএলএর ভোট মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্কুলে ইনক্লুসিভ এডুকেশন এই বিষয়টা তো চালু আছে, তাই তো? জি স্যার। একটা ক্লাসরুমে সার্থকভাবে ইনক্লুসিভ এডুকেশনকে সফল করার জন্য একজন শিক্ষক হিসেবে তোমার কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করো? স্যার, প্রথমত স্টুডেন্টকে ইন্টারেক্টিভ করার জন্য তাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া, কিছু তাদেরকে বাড়ি থেকে মডেল উত্তরপত্র লিখে আনতে বলা, এবং সঙ্গে যদি মানে সম্ভব হয় তো তাদেরকে বাস্তবে পর্যবেক্ষণের জন্য সঙ্গে নিয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে যদি স্কুল পারমিশন দেয় তো। সমস্ত স্টুডেন্টদের হোমওয়ার্ক দেওয়া বা যা যা বলছো সেগুলো কি সমস্ত স্টুডেন্টদের জন্য? জি স্যার। এটা তো শিক্ষক হিসেবে তোমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে, কিন্তু ইনক্লুসিভ এডুকেশন সফল করার জন্য কি দরকার? ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে সর্বপ্রথম কারা যুক্ত থাকে, কোন ছাত্রছাত্রীরা যুক্ত থাকে? যারা পিছিয়ে পড়া, যারা মানে অনেকটা মানে সে বিষয়ে বোধগম্য নেই, অথচ মানে ভালো করে বললে বুঝতে পারবে, এরকম স্টুডেন্ট। বেশ। আচ্ছা, স্যারের কোশ্চেন থেকে আমি একটা কোশ্চেন করি। ধরে নাও তোমার ক্লাসের এমন একজন স্টুডেন্ট রয়েছে যে মাঝে মধ্যে উঠে দাঁড়াচ্ছে। আমি যেটা বলতে চাইছি, কোনো সমস্যাযুক্ত শিক্ষার্থী। জি স্যার। 30 জন বাচ্চা রয়েছে ক্লাসে, একটি বাচ্চা বারবার উঠে দাঁড়াচ্ছে এবং ডিস্টার্ব করছে ক্লাসে। এই একটি বাচ্চাকে তুমি কি করবে? আমি প্রথমত তার সমস্যার কারণটা কি সেখানে গিয়ে আমি তাকে পার্সোনালি জিজ্ঞাসা করব। বেশ। যদি মনে হয় যে তার সমস্যাটা খুব গুরুতর, তাহলে আমি পারমিশন দেবো যে তাকে ওয়াশরুমে বা বাইরে গিয়ে ওয়েট করতে, এবং সম্পূর্ণ ক্লাসটা হয়ে যাওয়ার পরে যে মানে তাকে পার্সোনালি ডেকে নিয়ে তার সমস্যাটা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, এবং প্রয়োজনে হেডমাস্টার মশাইকে আমি সেটা অবগত করব। যদি বাচ্চাটিকে বাইরে পাঠিয়ে দাও তাহলে তো তুমি যে অংশটা পড়াচ্ছ তার থেকে সে বঞ্চিত হচ্ছে। জি স্যার, সেক্ষেত্রে আমি পরবর্তী রেমেডিয়াল ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে তাকে পার্সোনালি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে আরেকটু ভাববে। জি স্যার। বেশ। আর যেটা পড়ালে রাষ্ট্রপতি নির্বাচন, এই পদ্ধতিটার একটা নাম আছে, নামটা মনে আছে? এই পদ্ধতির নাম একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক পদ্ধতি, যাকে হেয়ার পদ্ধতিও বলা হয়। বেশ। এই রাষ্ট্রপতি নির্বাচন পড়াতে গিয়ে কোন টিএলএম তোমার কাছে মনে হয় যে প্রপারলি ইউজ করতে পারবে তুমি? স্যার, এটা আমার জানা নেই। টিএলএম জানো তো? টিএলএম এর অর্থ কি?
জি স্যার, কি টিএলএম এর অর্থ? টিচার লার্নিং ম্যাটেরিয়াল। আচ্ছা, এখন কি টিএলএম কথাটা ইউজ করা হয়? এখন মনে হচ্ছে না, কি করা হয় এখন? সেটা আমার জানা নেই। আচ্ছা, এখন এলটিএম কথাটা ইউজ করা হয়, আচ্ছা, লার্নিং টিচিং মেটেরিয়ালস। কারণটা জানা আছে? না স্যার। আচ্ছা বেশ। কারণ হচ্ছে এখন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, আগে লার্নিং, তারপরে টিচিং, এখন মেটেরিয়ালস। আচ্ছা বেশ। তো রাষ্ট্রপতি এবং তোমার যেটা সাবজেক্ট বলে পছন্দের বিষয় যেটা বা স্পেশালাইজেশন, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, তাই তো? তো অন্য কোনো দেশের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের রাষ্ট্রপতির তুলনা করতে পারবে ক্ষমতার দিক থেকে? ক্ষমতাগত দিক থেকে রাষ্ট্রপতি বলতে অ্যাকচুয়ালি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটেনের রাজা বা রানীর একটা ক্ষমতাগত পার্থক্য, মানে ক্ষমতাগত সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে নাম সর্বস্ব শাসক প্রধান হিসাবে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আর স্যার আমার মনে পড়ছে না আসলে কোন, আয়ারল্যান্ডের, সম্ভবত আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির একটা তুলনাগত মানে সাদৃশ্য লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতিকে ওই ঠুটু জগন্নাথ বলা হয় অনেক ক্ষেত্রে। জি স্যার। কারণ ভারতের রাষ্ট্রপতি তিনি নামে শাসন বিভাগের সর্বোচ্চ পদে থাকলেও কিন্তু প্রকৃত ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রী ভোগ করে থাকেন। কারণ প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের যাবতীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে অনেক সমালোচক তাকে মানে ঠুটো জগন্নাথ বা সোনার খাঁচায় বন্দি পাখি বা এই ধরনের মানে উপমা দিয়ে থাকেন। ত্রুটিগুলো বলা যাক। আচ্ছা, ত্রুটিগুলোকে সংশোধন করে বলা যাক। ঠিক আছে। আচ্ছা, নাম হচ্ছে কি জালালউদ্দিন, তাই তো? জি স্যার। দুজন স্যার হচ্ছে সাবজেক্টিভ এক্সপার্ট, সাবজেক্ট সম্পর্কে পলিটিক্যাল তুমি আমার থেকে ভালো জানো, আমি ইংলিশের টিচার বলবো তো। জি স্যার। এবার তোমার মূল ত্রুটিগুলো আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে দেখো। ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে গিয়ে তোমার কথা বলার মধ্যে জড়তা আছে। এই যে তুমি এখানে দাঁড়ালে, আমি তোমাকে হাতে কলমেই দেখাবো, যেহেতু তোমাদের শেখানোর জন্য এসেছি। এখানে দাঁড়িয়ে যে কথা বলছো, কথা বলার মধ্যে কিন্তু খেই হারিয়ে ফেলছো। আচ্ছা, আচ্ছা। আমি হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স পড়াবো, এই যে এইটা নয়, ফ্লোলেস কথা, কনফিডেন্ট খুবই পরিমাণে লো, তোমার যে গেস্টটা তার মধ্যে দেখা যাচ্ছে। ফলে টিচাররা প্রথমেই ধরে নেবে যে তুমি কনফিডেন্টের জায়গা থেকে লো আছো। তো কি হচ্ছে ফ্লোলেস মানে কি? আমি আজকে রাষ্ট্রপতি সম্পর্কে, রাষ্ট্রপতির শাসন সম্পর্কে পড়াবো এবং তোমার কথার মধ্যে একটা দৃঢ়তা থাকবে, মুখে একটা হাসি থাকবে, যাতে তোমার কথা শুনতে তারা আগ্রহী হয়। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে, তুমি যখন এখানে বসে আছো তখন যে প্রশ্ন করছে তার সঙ্গে আই কন্ট্যাক্টে সরাসরি করতে হবে। তুমি খুব আমতা করে বলছো, মানে মনে হচ্ছে একটা ভয়ে ভয়ে আছো কিছু, এরকম না। এবং তুমি 11-12 এর টিচার হতে যাচ্ছ, তোমার মধ্যে একটা যে গার্ডস আছে সেটা একটু অভাব আছে। এটা বারবার প্র্যাকটিস করলে আসবে। আমার এটুকু বলার, বাকি সাবজেক্ট তুমি মোটামুটি ভালোই পড়িয়েছো বলে আমার মনে হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তোমাকে প্রশ্ন করা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে। ইনক্লুসিভ এডুকেশন কোনো পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য না, যারা হচ্ছে কি স্পেশাল চাইল্ড, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের জন্য এই বিষয়টা সম্পর্কে ভালোভাবে পড়ে যাবে। এখান থেকে প্রশ্ন সবসময় করে থাকে, নানা ধরনের প্রশ্ন করে থাকে, আরো করবে, এবারে আরো বিশেষ করে করবে। কারণ পশ্চিমবঙ্গে এই প্রথম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হতে চলেছে, যাদের ফর্ম ফিল আপ তোমাদের সঙ্গে হয়ে গেছে। কাজে এখান থেকে প্রশ্ন করবি। ঠিক আছে? চলো আমার একটু সাবজেক্টটা একটু ভালো করে করতে হবে। মানে যখন রাষ্ট্রপতি বলবে, রাষ্ট্রপতির সাথে কিন্তু যা জড়িয়ে আছে সব, রাষ্ট্রপতির সাথে রাজ্যপালের তুলনা, সবাই তো রাষ্ট্রপতির সাথে অন্যান্য দেশের রাষ্ট্রপতির তুলনা, যখন রাষ্ট্রপতি করবে দেখবি একটু সহজ টপিক, কিন্তু হিসাব অনুযায়ী রাষ্ট্রপতি গেলে সহজ টপিক, সেই অনুযায়ী তাহলে সবগুলো তোমাকে জানতে হবে। সেক্ষেত্রে এই সম্পর্কে আর একটু কনফিডেন্স, আর কোনো ইয়ে নেই, ভয়ের কিছু নেই, একটু কনফিডেন্স থাকলেই ব্যাস। আর আমার আর কিছু লাগে। আর ভাষাগত একটু শুরু থেকে বলি। প্রথমত স্যার যেটা বললেন, ঢুকেই দরজাটা বন্ধ করা তোমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এটা জানতাম না স্যার। এটা তোমার দায়িত্ব, কারণ দরজাটা বন্ধ করে ঢুকতে হবে। দ্বিতীয়ত, একটু ঢুকে নমস্কার, বসবো কিনা, হঠাৎ করে বসা যাবে না, ওনারা যতক্ষণ না বসতে বলবেন বসা যাবে না। তৃতীয়ত, শুরু থেকেই কনফিডেন্স লেভেল একদম লো। মানে কথার মধ্যেই প্রথম যেটা আমার ভুল মনে হলো সেটা হচ্ছে WBUTTPA, ইউনিভার্সিটির নাম ভুল।
তুমি যে ইউনিভার্সিটি থেকে পাস আউট হচ্ছে সেই ইউনিভার্সিটির নাম ভুল বলছে, এটা মারাত্মক বিষয়। WBUTTEPA, ঠিক আছে? দরকার নেই, এখন নাম চেঞ্জ হয়েছে, এখন বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বর্তমানে বেসু বললেও হবে, কোনো অসুবিধা নেই। এর পরের কোশ্চেন যেটা করবে, এটা দেখি জিজ্ঞাসা করবে যেটা, যে আমি একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করছি, কোন কলেজ থেকে বিএড করা? কোন কলেজ থেকে? আমি এম হোসেন টিচার ট্রেনিং ইনস্টিটিউট, সোনপুর। রেগুলার যেতে ক্লাসে? হ্যাঁ, টিএলএম কটা করেছিলেন? TLM 3 থেকে 4টে করেছিলাম। এই সমস্যা, ইউনিভার্সিটির রুলসে 60খানা টিএলএম করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো তুমি জিজ্ঞাসা করবে। ঠিক আছে, কারণ ইউনিভার্সিটির নর্মসে 60খানা টিএলএম, 60খানা লার্নিং ডিজাইন করতেই হবে। ঠিক আছে, থার্ড সেমে এখন যে সিলেবাসটা আছে একটু দেখে যাবে, কারণ তুমি যতদূর আমার ধারণা নতুন সিলেবাসের, এই সিলেবাসটা একটু দেখে যাবে। আচ্ছা, ব্ল্যাকবোর্ডে লেখার ক্ষেত্রে পুরো লাইন ধরে লেখা যাবে না, আর শুধু যে ডেটাগুলো তুমি পাচ্ছ, সাপোজ 53 নম্বর ধারা, ব্যাস পয়েন্ট, একদম মানে just স্পেসিফিক, জাস্ট পয়েন্টগুলো। হ্যাঁ, এত লাইন ধরে লিখছো না, যোগ্যতা ওই লিখতে লিখতে সময় চলে, তোমার 4 মিনিট টাইম খুব বড় জোর পড়াবো। জি স্যার। তার মধ্যে একটা খুব ভালো দেখাতাম তোমাকে, তো ওইখানে ওই টাইমের মধ্যে একটা বোঝা সম্ভব নয়, তাহলে তোমাকে ওই টাইমের মধ্যেই বোঝাতে হবে যে আমি শিক্ষকতা পেশার জন্য যোগ্য। ঠিক আছে। দ্বিতীয়ত এই যে লিখছো, সেকেন্ড কোশ্চেন করবে যেটা, যে তুমি যদি সবটা লিখে দাও, প্রথমত ওদের কাছে বই আছে, তৃতীয়ত তুমি টিএলএম ইউজ করছো, তাহলে টিএলএমই বা কী দরকার, বইয়েরই বা কী দরকার? বইটা টিএলএম এর কোন পার্টের মধ্যে পড়ে জানা আছে? না স্যার। টিএলএম এর দুটো পার্ট, একটা হচ্ছে সাধারণ উপকরণ, একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণ মানে এই যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বই, সবটা সাধারণ উপকরণ, যেটা সবার ক্ষেত্রে লাগবে। বিশেষ উপকরণ মানে হচ্ছে যেগুলো তোমার স্পেসিফিক সাবজেক্টে, ধরুন রাষ্ট্রপতি পড়াচ্ছ, রাষ্ট্রপতির জন্য প্রপার যেটা দরকার সেটা হচ্ছে একটা রিটেন চার্ট হয়, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বলে, তুমি 5টা বা 6টা পয়েন্ট লিখে নিলে এটা হয়। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি ভবন, তার ছবিও আঁকা যায়। আচ্ছা আচ্ছা, তৃতীয়ত, রাষ্ট্রপতি বর্তমানে যিনি আছেন তার ছবিও দেওয়া যায়। চতুর্থত, রাষ্ট্রপতির যারা এখনো পর্যন্ত এসছেন সবার নামের একটা তালিকা তৈরি করা যায়। তালিকা। জি। তুমি কোন জায়গাটা পড়াবে তার উপর ডিপেন্ড করবে তুমি কি বানাবে। ঠিক আছে, যেটা আমার মনে হয়েছে কন্টেন্ট নলেজ আর একটু প্রয়োজন, মানে তোমাকে যখন কেউ কোশ্চেন করছে তুমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছ যে ঠিক কি ভুল, এই কনফিডেন্সটা লাগবে, হ্যাঁ যেটা আমি বলছি সেটা ঠিক বলছি, কারণ তোমাকে কিন্তু এখানে যাচাই করবে তুমি জানো কিনা সঠিক। আর ক্লাসটাকে একটু ফ্রি করো, যত পারবে ক্লাসটাকে ফ্রি করো। শুরুর আগে না বলে নেবে, তোমার সামনে যারা বসে থাকবেন তারা কিন্তু তোমার স্টুডেন্ট নয়, তো ওখানে একটু ফ্রি হয়ে নিয়ে বলে নেবে যে আমি ধরে নিচ্ছি আমার সামনে স্টুডেন্টরা বসে আছে, ওনাদেরকে অ্যাড্রেস করবেন না, আমি ধরে নিচ্ছি আমার সামনে স্টুডেন্টরা বসে আছে, এবার জিনিসটা অনেকটা ফ্রি হয়ে গেল। ঠিক আছে।